এটা কি জিনিস ভালো করে বুঝে নিবেন। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রনের পরিপূর্ণ পরিচিতির জন্য লাগবে। হ্যাঁ, একটা ইলেকট্রন কথা থাকে, কিভাবে থাকে, কি করে, এই সমস্ত তথ্য জানার জন্য আমাদের যে লাগবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। বলা হচ্ছে একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, কোন অরবিটালে আছে এবং ইলেকট্রনগুলো ওই অরবিটাল থেকে কিভাবে ঘুরছে, এই কটা মান যার সাহায্যে জানা যাবে তার নামে কি বলা হবে? কোয়ান্টাম সংখ্যা। বুঝেন নি? কটা তথ্য এখানে? চারটা। কোন শক্তি স্তরে আছে, কোন উপশক্তি স্তরে আছে, কোন অরবিটালে আছে এবং ইলেকট্রনটা নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে, তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? কোয়ান্টাম সংখ্যা। ইহা চার প্রকার বলছি। চার প্রকার মানে চারটে তথ্য বেশি, চার প্রকার এই জন্য নাম হচ্ছে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আমরা বলবো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা। তারপরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা হচ্ছে অ্যাজুমুথাল বলা হয়। অ্যাজুমুথাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। 3 নাম্বার হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। 4 নাম্বারটা হচ্ছে স্পিন বা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে কি হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে স্পিন বা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, একটা কি বলছি আমরা? স্পিন বা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এই চারটে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আজকে আলোচনা হবে আমাদের। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি, স্পিন বা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস, এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা প্রথমত জানার চেষ্টা করি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার বিষয়টা কি হবে। তো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা লিখবো এখন। প্রধান কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, তাহলে চারটা কোয়ান্টাম সংখ্যা আলোচনা হবে। প্রথমে লেখেন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, লেখেন প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা লিখি এবং কিভাবে আসে সেটা জানার চেষ্টা করব। আচ্ছা, লেখেন হচ্ছে একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে, একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে। তাহলে একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হবে? প্রধান কোয়ান্টাম সংখ্যা। একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলছি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। ওকে, একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলছি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে আমরা বলবো হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কি দ্বারা প্রকাশ করছি? এন, স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। একটি ইলেকট্রন কোন শক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হবে তাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান হবে কত? এন এর মান হচ্ছে 1 2 3 4 ডট ডট ইত্যাদি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এন এর মান কত হবে? এন এর মান হবে 1 2 3 4 ডট ডট ইত্যাদি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এন এর মান 1 2 3 4 ডট ডট ইত্যাদি পূর্ণ সংখ্যা হচ্ছে। এছাড়াও এদেরকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এছাড়াও হচ্ছে এটাকে আমরা হচ্ছে কে এল এম এন ডট ডট দ্বারা প্রকাশ করতে পারি। কে মানে হচ্ছে প্রথম সেল, প্রথম শক্তি স্তর, এল মানে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে তৃতীয়, এন মানে হচ্ছে চতুর্থ। ঠিক আছে, এগুলো ছাড়াও আমরা হচ্ছে কে এল এম এন দ্বারাও এগুলোকে প্রকাশ করতে পারি। আচ্ছা, এটা আবিষ্কার করেছেন হচ্ছে বিজ্ঞানী নিলস বোর। তাহলে লেখা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন বিজ্ঞানী নিলস বোর। বিজ্ঞানী নিলস বোর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন। প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে আমরা আসবো এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যার বিষয়টা নিয়ে কোনো আশা করি সমস্যা হওয়ার কথা না, এগুলো সোজা জিনিস আমরা পারবো। হ্যাঁ, প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে আবার আসি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস, কিভাবে আসছে না আসছে সেটা আমরা জানার চেষ্টা করব। লেখেন সহকারী কোয়ান্টাম সংখ্যা।
বা হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার বা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, তো এখন লেখেন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এখন হচ্ছে একটি ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে, একটি ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে। একটি ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে। একটি ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে, শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা তাকে কি বলা হবে? সহকারী কোয়ান্টাম সংখ্যা। শক্তি স্তরের মধ্যে কোন উপশক্তি স্তরে রয়েছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, একে স্মল এল, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। একে হচ্ছে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল নয়, ছোট হাতের এল। এল এর মান হবে, এল দ্বারা প্রকাশ করা হয়, এল এর মান হচ্ছে 0-1 পর্যন্ত। 0- কত হচ্ছে? 1 পর্যন্ত। তাহলে 0 থেকে n-1, 0 থেকে n-1 পর্যন্ত এরকম লেখা ভালো, যে 0 থেকে n-1 পর্যন্ত ভালো হয়। এটারও মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে n-1 পর্যন্ত। হ্যাঁ, তাহলে দেখেন এল এর মান কি হবে? 0 থেকে কত হচ্ছে বাবা? n-1 পর্যন্ত। যেমনটা দেখেন এখানে n সমান সমান কত হবে? 0 থেকে n পর্যন্ত n সমান সমান যদি 1 হয়, 1, n সমান 1 মানে কয় নাম্বার শক্তি স্তর? 1 নাম্বার। তাহলে বলেন তো স্যার এল এর মান কত হবে? 0। ওকে, আচ্ছা n সমান সমান যদি 2 হয় তাহলে এল এর মানটা কত হবে? না স্যার 0,1। 0 থেকে, যে 0 থেকে, বোঝেন নাই? আচ্ছা দেখেন আমরা একটু ভালো করে খেয়াল করব, কারণ এই যে কোয়ান্টাম সংখ্যার এই টার্মটা যদি ভালো করে শিখতে পারি না, তাহলে আমরা এখান থেকে অনেক ধরনের প্রশ্ন সলভ করতে পারবো, অনেকগুলো উপকার হবে আমাদের। তাহলে n সমান 1 হলে l সমান 0 হবে, n সমান যখন 2 হবে l সমান 0 আর 1 হচ্ছে। এবার দেখেন n সমান যখন 3 হবে তখন l সমান সমান কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে। তাহলে n সমান যখন 4 হবে তখন l এর মান কত হবে? l এর মান 0 হবে, 1 হবে, 2 হবে, আর কত হবে? 3 হবে, তাই না? n এর মান 1 হলে l এর মান 0 হবে, n এর মান যদি 2 হয় l এর মান 0, 1 হবে, 3 হলে 0, 1, 2 হবে। যদি n এর মান 4 হয় তাহলে l এর মান কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, আর কি হবে? 3 হবে। যদি কোনো কারণে n সমান সমান 5 হয় তাহলে l সমান কত হবে? l সমান হবে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 4 হবে, তাই না? সবসময় n এর মান 1, সবসময় কি হবে? কম হবে। n এর মান যা হচ্ছে l এর মান সবসময় তার চেয়ে 1 কি হবে? কম হবে। কথাকে বুঝতে পারছেন? তো n এর মান যা হবে l এর মান সবসময় তার চেয়ে 1 কি হবে? কম হবে। এখন এইগুলো কি? শক্তি স্তর। আর এগুলো কি বলছে? উপশক্তি স্তর। তাহলে শক্তি স্তরকে ভাঙলে আমরা কি পাবো? উপশক্তি স্তর পাবো। এবং মজার বিষয় হচ্ছে যদি বলি 1 নম্বর শক্তি স্তরকে ভাঙলে কয়টা উপশক্তি স্তর পাওয়া যাবে? 0 মানে একটা সংখ্যা, বুঝেননি? একটা। যদি 2 নম্বর শক্তি স্তরকে ভাঙলে কয়টা উপশক্তি স্তর পাওয়া যাবে? 2টা, বুঝছেন? 3 নম্বর শক্তি স্তরকে ভাঙলে কয়টা? 4 নম্বরকে, 5 নম্বরকে 5টা। কিন্তু 6 নম্বরকে ভাঙলে কয়টা পাবো? 6টা। কিন্তু 6টা উপশক্তি স্তর কি আছে? না, আমাদের উপশক্তি স্তরের অস্তিত্ব আছে এখন পর্যন্ত কয়টা? 4টা, sp df। এই 4টে উপশক্তি স্তর এখন অস্তিত্ব আছে। আমি চাইলে কিন্তু 4টের বেশি উপশক্তি স্তর এখন পাবো না, পাওয়া সম্ভব না, বুঝেন নাই? এসটা কি কারণে আসছে? শার্প একটা শব্দ থেকে এস আসছে। এস ফর শার্প, পি ফর প্রিন্সিপাল, ডি ফর ডিফিউজ, এফ ফর ফান্ডামেন্টাল। এরকম এসপি ডিএফ 4টা ভিন্ন ভিন্ন মিনিং থেকে, 4টা ভিন্ন ভিন্ন অর্থবহ একটা শব্দ থেকে কিন্তু এসপিডিএফ নেওয়া হয়েছে। এবিসিডি নয়নি, এক্স ওয়াই জেড নেয়নি। কেন এসপিডিএফ বলছি? কারণ এস ফর শার্প, শার্প তীক্ষ্ণ একটা শব্দ থেকে এস আসছে। পি ফর হচ্ছে কি? প্রিন্সিপাল, ডি ফর ডিফিউজ, এফ ফর ফান্ডামেন্টাল। এরকম 4টা শব্দ থেকে 4টা আমরা হচ্ছে অ্যালফাবেট নিয়েছি। তো যাই হোক, প্রথম উপশক্তি স্তরটা হচ্ছে কি? প্রথম উপশক্তি স্তরে হচ্ছে এস। পরবর্তী উপশক্তি স্তর কি হবে? এস আর পি, বুঝেন নাই?
2 নম্বর শক্তি স্তরের মধ্যে দুইটা উপশক্তি স্তর, একটা এস একটা পি। 3 নম্বরের মধ্যে তিনটা উপশক্তি স্তর, একটা কি পাবো এস পাবো, একটা পি হবে, একটা কি হবে ডি। এটা কি হবে এস, তারপরে পি ডি, তারপরে কি হবে এফ। এটা কি এস পি ডি এফ, আর নাই আছে কি। তারপর যদি আসে এরপরে আপকামিং জি এবং এইচ, আরো দুটো উপশক্তি স্তর আসতেছে। কিন্তু যদি আসে জি লিখবো, কিন্তু আমাদের তো আপাতত জি নাই, আছে কি, এটা না লিখলেও চলবে, সমস্যা নাই। আমরা এসপিডিএফ বুঝতে পারছি তো, যে কোনো শক্তি স্তরের মধ্যে যখন উপশক্তি স্তর খুঁজবো, প্রথম উপশক্তি স্তরটা পাবো হচ্ছে কি এস, তারপর আরো যদি উপশক্তি স্তর থাকে তাহলে কি পাবো পি, তারপরে থাকলে ডি, তারপরে থাকলে এফ। বোঝা গেছে? প্রত্যেকটা উপশক্তি স্তর শুরু হয় কি দিয়ে, এস দিয়ে। বোঝা গেছে? তাহলে যে কয় নম্বর শক্তি স্তর সে কয়টা উপশক্তি স্তর, আর প্রতিটা উপশক্তি স্তর শুরু হয় কি দিয়ে, এস দিয়ে। এখন দেখেন তো সবগুলো এস এর মান কত, জিরো না? আমরা যদি এখানে একটু মান লিখি, মানগুলো আমাদের কাজে লাগবে। মান লিখলে এস এর মান হচ্ছে কত, জিরো। এস এর মান হচ্ছে জিরো, পির মান হচ্ছে 1, ডির মান কত হবে 2, আর এফ এর মান হচ্ছে কত 3। এই যে এস পি ডি এফ, এগুলো প্রত্যেকটা উপশক্তি স্তর, আর প্রত্যেকটা উপশক্তি স্তরের একটা নির্দিষ্ট মান আছে। এস এর মান 0, পির মান 1, ডির মান 2, এন্ড এফ এর মান কত হবে 3। আর এস পি ডি এফ এগুলোকে আমরা কি বলছি, এল। কি বলা হয়, এল। এল একটা উপশক্তি স্তর। এল উপশক্তি স্তরের মধ্যে তো এস পি ডি এফ আছে, তাই না? এসটা যখন বলছি, এল মানে উপশক্তি স্তর বোঝায়, বা এস বললে এস উপশক্তি স্তর বোঝায়, পি বললে পি উপশক্তি স্তর বোঝায়, ডি বললে ডি উপশক্তি স্তর বোঝাবে, আর এফ বললে কি হবে, এফ উপশক্তি স্তর বোঝাবে। তাহলে এস পি ডি এফ চারটে হচ্ছে উপশক্তি স্তর, প্রত্যেকটা উপশক্তি স্তর একটা নির্দিষ্ট মান আছে। এস এর মান হচ্ছে 0, পির মান হচ্ছে 1, ডির মান 2, আর এফ এর মান কত হবে 3। মানগুলো যেন ভুলে যাই না আমরা, মানগুলো আমাদের কাজে লাগবে। বুঝতে পেরেছেন? এস এর মান কত তাহলে 0, পির মান কত 1, ডির মান 2, এফ এর মান মনে রাখবে তো, এই মানগুলো মনে রাখতে হবে। এস এর মান 0, পির মান হচ্ছে 1, ডির মান 2, এফ এর মান কত বলবো 3। তাহলে এস পি ডি এফ হচ্ছে এগুলো মান। আচ্ছা, তাহলে এই মানগুলো আমরা মোটামুটি বুঝে গেছি। তাহলে শক্তি স্তরকে ভাঙলে আমরা কি পাই, উপশক্তি স্তর পাচ্ছি। ফাইন, এবার লেখেন হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। বুঝে বুঝে বলবেন। তার আগে বলে রাখি, এটা আবিষ্কার করেছে কে? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারের নাম হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ড। বিজ্ঞানী সমারফিল্ড হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে। তাহলে বিজ্ঞানী সমারফিল্ড সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন। প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে বিজ্ঞানী নিলস বোর। সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার আবিষ্কারের নাম হচ্ছে সমারফিল্ড। ঠিক আছে? এবার এখন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 3 নাম্বারটা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা লেখেন। লেখেন চুম্বক ক্ষেত্রের প্রভাবে। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কিরূপ? চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কিরূপ? তাহলে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কিরূপ তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কিরূপ তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কিরূপ তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলবো, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস কিরূপ তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হবে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এই লেখেন একে স্মল এম, মানে হচ্ছে এই ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, স্মল এম দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে আমরা হচ্ছে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এম দ্বারা প্রকাশ করছি, স্মল এম। হ্যাঁ, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। এম এর মান, এম এর মান 0 সহ প্লাস মাইনাস এন। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমরা হচ্ছে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছি। এম এর মান কত হবে, 0 সহ কত বলছি আমরা, প্লাস মাইনাস কত হবে এল। ঠিক আছে? তো এম এর মান হচ্ছে 0 সহ প্লাস মাইনাস কি হবে এল। এখন দেখেন
আমরা এখানে কিভাবে কি করব, পূর্বের নাই সবকিছু হবে। দেখেন এন এন সমান সমান যদি 1 হয়, ভালো করে বুঝুন, এন সমান যদি 1 হয় তাহলে এল এর মানটা কত হবে? এল এর মান কত হবে? 0 হবে, ঠিক না? এন সমান 1 হলে এল এর মান 0 হবে, আর এম এর মানটা তখন কত হবে? এম এর মান 0 হবে, কারণ 0 এর জন্য মান 0 হয়। এটা শক্তি স্তর, এটা উপশক্তি স্তর, এটা কি বোঝায়? অরবিটাল। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এম এর মান তখন 0 হবে। এন সমান সমান যদি 2 হয়, এল এর মান কত হবে? 0 হবে, 1 হবে। স্যার এম এর মানটা কত হবে, তাই না? অ্যাকচুয়ালি এম এর মানটা আমরা কার জন্য লিখবো সেটা হচ্ছে প্রশ্ন। আমি যদি ধরেন হচ্ছে এখানে 1 এর জন্য এম এর মানটা লিখতে চেষ্টা করি, যদি 1 এর জন্য লিখি না, তাহলে কি হবে? 1 এর জন্য হচ্ছে -1 0 +1, মানে এই মানেরই প্লাস মাইনাস 0 হবে। তুমি যদি +-1 লিখে 0 লিখতে সেটাও হইতো। কেউ যদি বলতো না আগে প্লাস লিখবো তারপর 0 দেবো তারপর মাইনাস দেবো, কোনো অসুবিধা নাই, তিনটা মান থাকলেই হলো। মানে এই মানেরই মাইনাস থেকে শুরু করে প্লাস পর্যন্ত এর মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো লিখতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। এবার দেখো এন সমান সমান যদি আমার 3 হয়, এন সমান 3 হলে এল এর মান কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে। তাহলে এবার আমরা যদি ধরেন হচ্ছে এখানে খুব সম্ভবত হচ্ছে এই 2 এর জন্য লেখা শিখি। ধরুন 1 এর জন্য 0 এর জন্য তো লিখছি, 1 এর জন্য লিখতে পারবো। 0 এর জন্য 0 হয়, 1 এর জন্য 3টা হয়, আমি 2 এর জন্য লিখবো। 2 মানে কোন উপশক্তি স্তর বলেন তো? এই 2 মানে কোন উপশক্তি স্তর? ডি উপশক্তি স্তর, তাই না? ডি এর জন্য লিখতেছি। তাহলে এখন দেখেন এম এর মান তখন কি হবে? -2 -1 0 +1 +2, প্লাস দেওয়া লাগবে, এরকম বাধ্যবাধকতা নাই। আর তুমি যদি মনে করো যে প্লাস থেকে শুরু করবো মাইনাস পর্যন্ত যাব, তাতে কোনো সমস্যা নাই। -2 -1 0 +1 কি বলবো? +2 হবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই, মানে তুমি যেখানে রাখো কিন্তু রাখতে হবে। মানে মাইনাস থেকে শুরু করেছো প্লাস পর্যন্ত 0 থাকবে, এর মধ্যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা, মাইনাস হচ্ছে হোক, সমস্যা নেই। এবার দেখো এন সমান যদি আমি 4 লিখি, তাহলে এল এর মান কত হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। আমি কার জন্য লিখতে চেষ্টা করব বলেন তো? কার জন্য লিখবো? 3 এর জন্য। 3 এর জন্য কেমন হবে? 3 এর জন্য এম এর মানটা কেমন আসবে? -3 -2 -1 0 +1 +2 +3, তাহলে +3 পর্যন্ত হবে। তাহলে এই যে এম এর এল এর মান 3 থেকে -3 থেকে শুরু করে কত পর্যন্ত হচ্ছে? +3 পর্যন্ত হচ্ছে। তাহলে এখন এন এর মান 1 হলে এল এর মান 0 হবে, এম এর মান 0 হবে। এন এর মান যদি 2 হয় এল এর মান 0 1 হবে, এম এর মান -1 0 +1 হবে। এন এর মান যদি 3 হয় এল এর মান 0 1 2 হবে। 2 এর জন্য কি হবে? -2 -1 0 +1 +2। এন এর মান যখন 4 হবে তখন এন এর মান কত হবে? 0 1 2 3 হবে। 3 যদি হয় তাহলে -3 হবে, -2 হবে, -1 হবে, 0 হবে, +1 হবে, +2 হবে, +3 হবে, এরকম না? এখন দেখেন তো এটা 0, ওকে? আমরা যদি এটার কথা বলি, 0 এর জন্য 0 তে লিখতে হবে নাকি? 0 এর জন্য কি লিখবো? 0 লিখবো। এই 0 এর জন্য হচ্ছে 0 হচ্ছে, 1 এর জন্য -1 0 +1, আবার 2 এর জন্য কি লিখেছি? -2 -1 0। এসপি দিয়ে দেখলাম মান না স্যার? দেখো যদি এটা বলি এটাকে 0 মানে কোনটা বোঝায়? এস। 1 দ্বারা কি বোঝায়? পি। 2 দ্বারা ডি। 3 দ্বারা, তার মানে আমি কিন্তু প্রত্যেক এসপিডিএফ 4টার জন্য লেখা দিচ্ছি। আর এগুলো কি সংখ্যা? এম মানে কি সংখ্যা বলেন তো? এম তো হচ্ছে অরবিটাল বোঝায়। কি বোঝায়? অরবিটাল বোঝায়। ফাইন। 0 মানে একটা সংখ্যা। তাহলে এস উপশক্তি স্তরকে ভাঙলে আমরা কয়টা অরবিটাল পাচ্ছি? এস কয়টা সংখ্যা? কয়টা সংখ্যা? একটা। তাহলে এস কে ভাঙলে কয়টা অরবিটাল পাচ্ছি? একটা। পি কে ভাঙলে কয়টা অরবিটাল পাচ্ছি? 3টা। ডি কে ভাঙলে 5টা। এফ কে ভাঙলে 7টা। বুঝতে পারছেন? শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর থাকে, উপশক্তি স্তরের মধ্যে আবার কি আছে? অরবিটাল আছে। এবং সব উপশক্তি স্তরকে ভাঙলেই সমান সংখ্যক অরবিটাল পাওয়া যাবে না। যেমন এস কে ভাঙলে আমরা পাচ্ছি একটা উপশক্তি স্তর, পি কে ভাঙলে অরবিটাল পাচ্ছি একটা, পি উপশক্তি স্তরকে ভাঙলে আমরা কি পাচ্ছি? 3টা পাচ্ছি। ডি কে ভাঙলে কয়টা পাচ্ছি? 5টা। এফ কে ভাঙলে কয়টা পাচ্ছি? 7টা। সেগুলোর আমার নাম কি কি হবে এটা আমরা অরবিটাল আকৃতি পড়াবো, যখন তখন শিখাবো, আপাতত নয়। আচ্ছা, এবার লেখেন হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা লেখেন হচ্ছে একটি ইলেকট্রন
নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে। একটি ইলেকট্রন নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে, নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে স্পিন বা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। একটি ইলেকট্রন নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা কি বলছি, স্পিন বা হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। একটি ইলেকট্রন নিজ অক্ষকে কেন্দ্র করে কোন দিকে ঘুরছে তা যে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তা আমরা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলছি। লেখা হচ্ছে এটাকে এম এস দ্বারা প্রকাশ করা হয়, এস ও লেখা হয় এস বা হচ্ছে এম এস, ঠিক আছে। এসপিডিএফ কিন্তু ছোট হাতের, বাট এস টা হচ্ছে বড় হাতের। এস বা হচ্ছে এম এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এস বা হচ্ছে এম এস, বাট এস টা কিন্তু বড় হাতের, মানে অরবিটাল বোঝায় না, স্পিন বোঝায়, ঘূর্ণন বোঝায়। হ্যাঁ, স্পিন মানে কি ঘূর্ণন, সেই স্পিনের এস নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে এম এস বলা হচ্ছে। দেখেন এর মান হচ্ছে প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস কি হবে হাফ, বুঝছেন। এর মান হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে কি হবে হাফ। হয় ঘড়ি কাটার দিকে যেতে, ঘড়ি কাটার দিকে যদি ঘোরে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্লাস, নয় ঘড়ি কাটার দিকে হলে মাইনাস হাফ, আর ঘড়ি কাটার বিপরীতে হলে কি হবে প্লাস হাফ, বুঝছেন। চাইলে লিখে রাখতে পারেন, ঘড়ি কাটার দিকে যদি ঘোরে, ঘড়ি কাটার দিকে হলে মাইনাস হাফ, আর ঘড়ি কাটার বিপরীতে হলে কি হবে প্লাস হাফ। ইলেকট্রন, যে কোনো ইলেকট্রন কেন, যে কোনো একটা কণা যদি ঘোরে, সবসময় যখন ইলেকট্রন ঘুরবে একটা কণা যখন মাইনাস হাফ, আর ঘড়ি কাটার দিকে হলে কি হবে প্লাস হাফ। যে কোনো একটা কণা যখন ঘুরবে, এই ঘূর্ণন যখন দিক হবে, হ্যাঁ, যখনই কোনো একটা কণা ঘুরুক না কেন, যেভাবে ঘুরুক না কেন, প্রত্যেকটা ঘূর্ণনটাই হবে হচ্ছে ঘড়ি কাটার দিকে অথবা কি বিপরীত দিকে। ঘড়ি কাটার যদি দিকে ঘোরে তাহলে কি হবে মাইনাস হাফ, ঘড়ি কাটার বিপরীত হলে প্লাস হাফ। যাই হোক, এখন এখানে লিখতে পারেন যে এম এর প্রতিটা মানের জন্য, নিচে আরো লিখে রাখেন, এম এর প্রতিটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস মাইনাস হাফ হয়। এম এর প্রতিটা মানের জন্য, এম এর প্রতিটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস মাইনাস হাফ হবে। এম এর প্রতিটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান প্লাস মাইনাস হাফ হবে। এম এর প্রতিটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে প্লাস মাইনাস হাফ, মানে একবার প্লাস হাফ তো একবার কি হবে মাইনাস হাফ, ঠিক আছে। তাহলে এম এর প্রতিটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে প্লাস মাইনাস হাফ, একবার প্লাস হাফ হবে তার একবার কি হবে মাইনাস হাফ, ঠিক আছে। এম এর প্রতিটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান কি হবে প্লাস মাইনাস হাফ, তো একবার প্লাস হাফ হলে আরেকবার কি হবে মাইনাস হাফ। তো আমরা এখানে দেখতে পাবো, দেখেন এখানে এন এর মান 1, এন এর মান 0, এম এর মান কত হচ্ছে 0। এখন দেখেন তো স্যার এম এস এর মান কত হবে, এম এস এর মান কত হবে 0 হবে, 0 হবে না, 0 একটা সংখ্যা অরবিটাল, কিন্তু একটা এম এর মান, তাহলে প্লাস হাফ, একটা কি হবে মাইনাস হাফ। এখানে আমরা লিখতে পারবো প্লাস মাইনাস হাফ। এম মানে একটা অরবিটাল, বুঝছেন। একটা অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে দুইটা, একটা যদি ঘড়ি কাটার দিকে ঘোরে আর একটা ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরবে, এই জন্য প্লাস মাইনাস হাফ হবে। এখন এখানে দেখেন তো এম এর কয়টা মান আছে 3টা, তাহলে 3টাতে যদি ইলেকট্রন থাকতে পারবে কয়টা 6টা। একটা অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে 2জন করে, বুঝেনি, কারণ ইলেকট্রন তো ইলেকট্রনকে বিকর্ষণ করবে, তাই না। তো 2টা করে কেন থাকে যদি প্রশ্ন মনে হয়, ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে, কিন্তু যদি 2জন দুদিকে ঘোরে তাহলে বিকর্ষণ কিরকম হবে না, এই জন্য করে 2টার বেশি ইলেকট্রন এক জায়গায় থাকতে পারবে না। তাহলে অরবিটাল কয়টা এখানে 3টা, 3টে অরবিটাল মানে কয়টা ইলেকট্রন 6টা। তাহলে ইলেকট্রন যে ঘুরছে, তাহলে এম এস এর মানটা কেমন হবে, এম এস এর মান কেমন হবে 3 ইন্টু প্লাস মাইনাস হাফ। 3 ইন্টু প্লাস মাইনাস হাফ কেন বলেন তো, 3টা যদি অরবিটাল হয় 6টা ইলেকট্রন আছে, তার মানে 6টা, 3টা ঘুরবে ঘড়ি কাটার দিকে, 3টা ঘুরবে ঘড়ি কাটার বিপরীত দিকে। এই জন্য বলা হয়েছিল এম এর প্রত্যেকটা মানের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একবার প্লাস হাফ, একবার কি মাইনাস হাফ। এখন দেখেন না এখানে কতটা রয়েছে 5টা, তাহলে এখানে যদি আমি চিন্তা করি এম এস এর মান কি হবে, এম এস এর মান হবে 5 ইন্টু প্লাস মাইনাস হাফ, ঠিক আছে। তো এম এস এর মান হবে 5 ইন্টু প্লাস মাইনাস হাফ। এখানে কয়টা মান 7টা, তাহলে এখানে এম এস এর মান কি হবে
ms এর মান হবে 7 ইনটু প্লাস মাইনাস হাফ। কথা কি বুঝতে পেরেছেন? m এর প্রত্যেকটা মানের জন্য একবার প্লাস হাফ, একবার কি বলছি আমরা মাইনাস হাফ, একবার প্লাস হাফ, একবার মাইনাস হাফ। পারবো তো? আমরা এখানে কিন্তু কোয়ান্টাম সংখ্যার যে টার্মগুলো রয়েছে সেটা কিন্তু আলোচনা করেছি। m এর প্রত্যেকটা মানের জন্য একবার প্লাস হাফ, একবার কি হচ্ছে মাইনাস হাফ। কথা বোঝা গেছে? তাহলে এখন আমরা এখান থেকে কি করব, m এর মান 0 সব প্লাস মাইনাস দেওয়া আছে, n থেকে l পাইলাম, এটা কি শক্তি স্তর। শক্তি স্তর থেকে কি পাবো বাবা? উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে ভাঙলে কি পাওয়া যাবে? অরবিটাল। অরবিটালকে ভাঙলে ভাঙা নয়, অরবিটালের মধ্যে আসলে ইলেকট্রনটা ঘোরে। ইলেকট্রন ঘোরে দুই দিকে, একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ি কাটার দিকে অথবা কি ঘড়ি কাটার দিকে হলে কি হাফ, ঘড়ি কাটার দিকে হলে মাইনাস হাফ, বিপরীতে হলে প্লাস হাফ। এখন কোন ইলেকট্রন কোন দিকে ঘুরছে এটা আমরা খালি চোখে দেখতে পারবো না, আর বলার দরকার নেই, যে যেভাবে পারে সেভাবে ঘুরুক। বুঝলেন? নেই এই কোয়ান্টাম সংখ্যার কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি না বোঝেন তাহলে পরবর্তীতে আমরা যখন বাকি কিছু পড়া পড়বো সেখানে আপনি ধরা খাবে। এবং কোয়ান্টাম সংখ্যা বা টাইপ 3 থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসবেই। কি বলছি সবাই? শক্তি স্তরকে ভাঙলে আমরা কি পাচ্ছি? উপশক্তি স্তর। যে কয় নাম্বার শক্তি স্তর সেই কয়টাই উপশক্তি স্তর। আবার উপশক্তি স্তরকে ভাঙলে আমরা কি পাচ্ছি? অরবিটাল। এস উপশক্তি স্তরকে ভাঙলে একটা অরবিটাল, পি কে ভাঙলে কয়টা? 3টা, ডি কে ভাঙলে 5টা, এফ কে ভাঙলে 7টা। এই যে অরবিটাল সংখ্যা ভাঙছি, এবং প্রত্যেকটা অরবিটালে যখন ইলেকট্রন থাকবে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। কেন 2টা তার ব্যাখ্যা বলছি। একটা যদি ঘুরে ঘড়ি কাটার দিকে, আর একটা ঘুরবে ঘড়ি কাটার বিপরীতে। এই জন্য দুটি ইলেকট্রনের বেশি থাকার সুযোগ নাই, তাই একটা হবে প্লাস হাফ, একটা হবে কি মাইনাস হাফ। বুঝতে পারছেন? আচ্ছা ফাইন। তাহলে আমরা এখন এখান থেকে কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন শিখবো। আপাতত কোয়ান্টাম সংখ্যা আলোচনা, ও তার আগে একটা তথ্য বলে রাখি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছে বিজ্ঞানী নিলস বোর। লিখছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা কি ছিল? সোমারফিল্ড। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্ভবত লিখতে পারেনি, ওটা হচ্ছে জিম্যান। বিজ্ঞানী হচ্ছে জিম্যান। যেখানে চুম্বকীয় লিখেছেন ওখানে লেখেন বিজ্ঞানী জিম্যান হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন। বিজ্ঞানী জিম্যান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন। আর এই স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন উলেন বেক। উলেন বেক ও হচ্ছে গোল্ড স্মিথ। তাহলে দেখেন উলেন বেক এবং হচ্ছে গোল্ড স্মিথ, ঠিক আছে? তাহলে জিম্যান আবিষ্কার করেছে, আর এটা হচ্ছে উলেন বেক এবং গোল্ড স্মিথ হচ্ছে কি করছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা, সরি স্পিন কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেছেন উলেন বেক এবং কি বলছি আমরা? গোল্ড স্মিথ, ঠিক আছে? তো উলেন বেক এবং গোল্ড স্মিথ হচ্ছে এটা আবিষ্কার করেছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদেরকে কাজ করতে হবে যেটা, সেটা হচ্ছে কিছু তথ্য আমরা পড়বো। যেমন প্রশ্ন হচ্ছে 2D অরবিটাল 2D সম্ভব কিনা। ধরেন 2D উপশক্তি স্তর, এটা সম্ভব কিনা, এ ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে। 2D সম্ভব কিনা, মানে 2D লেখা যাবে কি যাবে না। আমরা কি লিখতে পারি 2D? ইলেকট্রন বিন্যাস কিন্তু এখানে শিখতে হবে, আমরা পারি যদিও, তারপরে একটু হিন্টস দিব আমরা। 2D কি সম্ভব লেখা যাবে? 2D কি লিখি আমরা আসলে? না, আমরা 1s লিখি, 2s লিখি। 2D কেন লিখি না? কারণ 2 নম্বর শক্তি স্তর মানে 2টা উপশক্তি স্তর, কি কি? এস আর পি। তাহলে 2s হবে আর 2D লেখা যাবে? আচ্ছা 3f লেখা যাবে? ইলেকট্রন বিন্যাস 3f লিখি আমরা? কেন নয়? কারণ 3 নম্বর শক্তি স্তরের মধ্যে 3টা উপশক্তি স্তর। প্রথমটা কি? এস, তারপরে কি? পি, তারপরে টি। আচ্ছা তাহলে দেখেন 2D সম্ভব কিনা। আমরা এখানে লিখবো হচ্ছে এখানে n সমান সমান 2। আমি বোঝানোর জন্য লিখছি n সমান কত নাম্বার? n সমান 2। কয় নাম্বার শক্তি স্তর? 2 নাম্বার। n সমান 2 যদি হয় তাহলে l সমান কত হবে? 0 আর 1। কিছুক্ষণ আগে শিখে আসছি না? তাহলে 0 আর 1 হবে, ঠিক আছে? n সমান 2 হলে l সমান 0 আর 1 হবে। এখন দেখেন 2 মার্কসের জন্য আসে তো একটু ব্যাখ্যা লেখা উচিত। l সমান সমান 0 দ্বারা s উপশক্তি স্তর বোঝায়। তাহলে s উপশক্তি স্তর বোঝায়। দেখেন l সমান 0 দ্বারা কি বোঝাচ্ছে? s উপশক্তি স্তর বোঝায়। স্যার l সমান সমান হচ্ছে 1 দ্বারা হচ্ছে p উপশক্তি স্তর বোঝায়। l সমান 0 দ্বারা s উপশক্তি স্তর বোঝায়, l সমান 1 দ্বারা p উপশক্তি স্তর বোঝায়। আবার l সমান সমান হচ্ছে কত হবে? আর কিছু আছে না। তাহলে l সমান 0 দ্বারা আমরা s উপশক্তি স্তর বুঝি, আর 1 দ্বারা কি বুঝি? p। মান তো মনে আছে, s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে, দ্বিতীয়
শক্তি স্তরের ক্ষেত্রে, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2s হচ্ছে 2p সম্ভব, সম্ভব, তাই না? কিন্তু 2d সম্ভব নয় কেন? সেটা সম্ভব নয় কেন লিখলেই হবে। তাহলে দেখেন দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে 2s এবং 2p সম্ভব, কিন্তু কোনো কারণে 2d কি সম্ভব হবে? 2d সম্ভব নয়, কেননা তার ব্যাখ্যা কিন্তু লিখেছি। 2 মাসের জন্য এখনো কিন্তু পরীক্ষা আসবে এবং আসে। তার 2d কেন সম্ভব না তার ব্যাখ্যা লিখছেন, পারবো তো? আচ্ছা, আমরা একটা প্রশ্ন দিয়ে উত্তরটা লিখতে থাকেন। এখানে তো 3f সম্ভব কিনা, 3f সম্ভব কিনা এটা ধরুন আছে, এখনই করে দেন আমাকে। 3f সম্ভব কিনা করেন, সবাই করেন। 3f